হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আজকে আমার এই গত এপিসোডের কয়েকটা খুব উল্লেখযোগ্য কমেন্ট এসছে। যারা কমেন্ট করেছেন তারা পণ্ডিত মানুষ, আমার থেকেও আমি বিশ্বাস করি যে অনেক বেশি জানেন তারা। তো তারা আমার এটা দেখেছেন এবং কমেন্ট করছেন, আমাকে প্রভোগ করছেন ভাবতে। তো আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। নাম বললে তারা হয়তো একটু এম্বারাসড হবেন বা হয়তো বলবেন কেন আমি বললাম নামটা, সেই জন্য বলতে পারছি না। কিন্তু সত্যি সত্যি নাম বলতে ইচ্ছা করছে যে এই সমস্ত মানুষদের কমেন্ট আমাকে সমৃদ্ধ করে। একটা প্রশ্ন উঠেছে এই কমেন্টগুলো বলে যে গণতন্ত্র কি কোনো কালে ছিল পৃথিবীতে, মানে অন্তত আমাদের প্রামাণ্য ইতিহাসের মধ্যে কোথাও কোনোদিন গণতন্ত্র সেই অর্থে ট্রু ডেমোক্রেসি ছিল কিনা, এইটা একজন প্রশ্ন তুলেছেন। আরেকজন মনে করেছেন যে সন্দেহ প্রকাশ করছেন যে গণতন্ত্রের মধ্যেই কি তাহলে তার ক্ষয় লুকিয়ে আছে। তো আমি মূলত ভবিষ্যতে চেষ্টা করব অন্য এপিসোডগুলোতে যে এই প্রশ্নটাকে নিয়ে আরও ডিটেলে গিয়ে ডিসকাস করার, আলোচনা করার। কিন্তু আজকে আমি বলবো যে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ডেমোক্রেসিটা ঠিক কী। সেটা হচ্ছে ডেমোক্রেসি আর ক্রিটিক্যাল থিঙ্কিং এই দুটো পাশাপাশি থাকতে হয়। দুটো যদি পাশাপাশি না থাকে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, যেরকম শ্রীরামকৃষ্ণ বলতেন যে দুধ মানেই তার ধবলত্বকে বাদ দিয়ে দুধকে ইমাজিন করা যায় না, মানে দুধ মানেই সাদা, কালো দুধ এটা কল্পনা করা যায় না। ঠিক তেমনি দুধ মানেই যখন আমাদের সাদা ধবলত্বটা আমাদের সামনে এসে যায়, ঠিক তেমনি ডেমোক্রেসি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এই দুটো কিন্তু পাশাপাশি থাকে। এবং যখনই এই দুটো পাশাপাশি থাকছে না তখনই কিন্তু ডেমোক্রেসি ম্যাচিউর করছে না। আমার মনে হয় আমাদের যে প্রামাণ্য সাম্প্রতিক ইতিহাসের যদি আমরা একটু খুঁটিয়ে দেখি তাহলে আমরা দেখব যে পৃথিবীতে কোনো একটা সময় আমরা ঠিক দেখতে পাচ্ছি না যেখানে ডেমোক্রেসি মানে গণতন্ত্র এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এই দুটো পাশাপাশি চলছে। এখানে কোথাও একটা গণ্ডগোল থেকে যাচ্ছে। আমার একটা সুন্দর গল্প, আমি এটা আমার বইয়েও লিখেছি, এটা একবার জুলিয়ান আমাকে বলেছিল। সেই গল্পটা হচ্ছে যে অন্য গ্রহ থেকে, কোনো একটা গ্রহ থেকে কিছু মানুষ হঠাৎ করে, ধরা যাক বার্লিন শহরে চলে এসছে। এইবারে তারা দেখছে যে হঠাৎ করে গাড়িগুলো সব থেমে যাচ্ছে, আবার হঠাৎ করে গাড়িগুলো চলতে থাকছে। তো ওরা অনেকক্ষণ ধরে ভাবছে কী ব্যাপার, কী কারণে হঠাৎ একসঙ্গে অনেকগুলো গাড়ি থেমে যাচ্ছে, আবার কী কারণেই বা একসঙ্গে অনেকগুলো গাড়ি চলতে শুরু করছে। তখন ওরা নোটিস করলো যে যখনই লাল জ্বলছে আলোটা, সিগন্যালে যখন লাল আলো জ্বলছে তখন সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, এবং যখন ওটা সবুজ হচ্ছে তখন সব গাড়ি আবার যেতে শুরু করেছে, চলতে শুরু করছে। তখন ওরা বুঝতে পারলো যে আচ্ছা, লাল মানে হচ্ছে দাঁড়ানো, সবুজ মানে হচ্ছে যাও একসাথে। তখন ওদের মধ্যে একজন, যারা এই গ্রহান্তরে যে সমস্ত মানুষরা এসেছিল তাদের মধ্যে একজন বলছে আচ্ছা বেশ, বুঝলাম যে লাল আলোতে দাঁড়ায়, সবুজ আলোতে চলে যায়, কিন্তু মুশকিল হচ্ছে এই নিয়মটা কে করলো। তো এটা একটা মানে মজার একটা গল্প, যেটা আসলে কিন্তু ডেমনস্ট্রেট করছে যে মানুষের বুদ্ধির খিদেটা, যেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল থিঙ্কিং, সেটা কিন্তু মানুষের একটা নিড, মানুষের কিন্তু এটা একটা সহজাত প্রবৃত্তি। তার এই যে সহজাত যে বিষয়টার মধ্যে, যেটা তার কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে নানান তত্ত্ব সামনে রেখে। মানুষের বিচার বুদ্ধি বিশ্লেষণ করার ক্ষমতাটাকে কমফোর্ট জোন থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, মনে হচ্ছে যেন ডেমোক্রেসির মধ্যেই বোধহয় তার বিপদটা লুকিয়ে রয়েছে, বা পৃথিবীতে কি কোনো কারণে ডেমোক্রেসি ছিল কখনো, এইগুলো মনে হচ্ছে। এই যে গ্রহান্তরের মানুষগুলো আমরা যে কল্পনা করছি, তারা যে বলছে যে তাহলে এই নিয়মটা করলো কে, যে লালের সামনে দাঁড়ায় সবুজের সামনে চলে যায়,
তার মানে তারা কিন্তু আস্তে আস্তে কজের দিকে যাচ্ছে, একটা সিস্টেমকে কোয়েশ্চেন করছে। তাহলে এই সিস্টেমটা কে ইন্ট্রোডিউস করবে, সেই সিস্টেমটার নেচার অফ ফাংশনিং কীরকম, তার নেচারটা ঠিক কীরকম ইত্যাদি নানান প্রশ্নে সে চলে যাচ্ছে। তেমনি আমাদের আমাকে কেউ কেউ বলেছে থিয়েটার অ্যান্ড ডেমোক্রেসি নিয়ে একটু বলতে, আমি আস্তে আস্তে নিশ্চয়ই বলবো, কিন্তু এক্ষেত্রে এই গল্পটা আমি বললাম এই কারণেই যে আসলে থিয়েটারের কাজটাই হচ্ছে তাই। থিয়েটারে মানুষ ঠিক এইভাবেই কিন্তু ডিপার 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 ক্রমশ গভীরতর চিন্তার দিকে মানুষ অগ্রসর হয়। তো থিয়েটার হচ্ছে একটা মাধ্যম যেটা মানুষের ইন্টেলেকচুয়াল নিডটাকে কেটার করে, যেটা মানুষকে ভাবতে প্রেরণা দেয়, যেটা মানুষের সামনে একটা বুদ্ধির অঙ্গন তৈরি করে, এবং সেই বুদ্ধির অঙ্গনে অ্যাক্টর এবং স্পেকটেটর, দর্শক এবং অভিনেতারা প্রত্যেকেই গভীর থেকে গভীরতর চিন্তার দিকে যাবার প্রশ্রয় পায়, সুযোগ পায়, এবং দেয়ারফোর থিয়েটার কিন্তু ডেমোক্রেসিকে ম্যাচিওর করে। থিয়েটার একটা আর্ট অফ ডেমোক্রেসি হিসেবে দাঁড়ায়। আমার মাস্টারমশাই অগস্ত্য বোয়াল, তার যিনি উৎস প্রেরণার পাওলো ফ্রেডি, এদের দুজনেরই বক্তব্যটা হচ্ছে, উনি বলছেন ক্লাসরুমকে ডেমোক্রেটাইজ করো। আরও অনেক কথা বলেছেন, আমি পাওলো ফ্রেডি সম্বন্ধে আজকে ঢুকছি না, কিন্তু বোয়াল সম্বন্ধেও আজকে ঢুকছি না। কিন্তু বোয়ালের থিয়েটারে কিন্তু তিনি স্পেকটেটরকে স্পেকট্যাক্টর বলে দিচ্ছেন, অর্থাৎ স্পেকটেটর শুধু শুনবে না, দেখবে না, বা রিসিভিং এন্ডে থাকবে না, একটা প্রোপাগ্যান্ডার ভিকটিম হবে না। বোয়ালের থিয়েটারে অ্যাক্টর এবং স্পেকটেটর জয়েন্ট লার্নিং করছে, যেটা ফ্রেডিয়ান কনসেপ্ট। কিন্তু এই জয়েন্ট লার্নিংয়ের কথা কিন্তু আমাদের চিন্তানায়কদের মধ্যে, যদি আমি বিবেকানন্দকে একজন চিন্তানায়ক বলেই ধরি, তাহলে কিন্তু তাঁর কথায় এই জয়েন্ট লার্নিংটা কিন্তু তিনি প্রমোট করেছেন। তিনিও কিন্তু সেই পেডাগজিরই সমর্থক, যে পেডাগজি কিন্তু টিচার স্টুডেন্ট সম্পর্কটা, গুরু শিষ্য সম্পর্কটা ভেঙে দিয়ে একটা তার বাইরে নিয়ে যাচ্ছে, গুরু শিষ্য সম্পর্কটাকে এমন একটা জায়গায় গ্র্যাজুয়েট করছে যেখানে গিয়ে কিন্তু উভয়ের থেকে শিখছে। ন্যাচারালি থিয়েটারে অভিনেতা এবং দর্শকরা একসাথে শিখবে, এবং এই থিয়েটার যে বুদ্ধির যে ইন্টেলেকচুয়াল স্পেসটা এক্সটেন্ড করছে দর্শকদের কাছে, অভিনেতারা যেটা এক্সটেন্ড করছে, গল্প কাহিনী নির্মাণ যে ইন্টেলেকচুয়াল স্পেসটা এক্সটেন্ড করছে, সেই ইন্টেলেকচুয়াল স্পেসের মধ্যে বোয়ালের থিয়েটারে সেখানে আর স্টেজটা এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে একদম লাস্ট স্পেকটেটরের কাছে, এবং অ্যাক্টর স্পেকটেটররা এখানে জয়েন্ট লার্নিং করছে। সেই জন্যই এটা আর্ট অফ ডেমোক্রেসি। এখন বোয়ালের থিয়েটার ছাড়া যে কোনো থিয়েটারই এসেন্সিয়ালি মানুষকে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে নিয়ে যায়, এবং সেই কারণেই থিয়েটার, আবার বলছি, থিয়েটার হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা খুব শক্তিশালী মাধ্যম। এখন সেটা অন্য গ্রহের গল্পটা দিয়ে বললাম, কিন্তু যদি আমি দেখি যে এই ক্রিটিক্যাল থিঙ্কিংটাই হচ্ছে ডেমোক্রেসির ভিতটা তৈরি করবে, তাহলে সেই ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমি খুব সাম্প্রতিক দিকে চলে যাচ্ছি। আমাদের যদি ট্রেড ইউনিয়ন মুভমেন্ট দেখি, আমাদের লাস্ট 70 বছরের 75 বছরের যদি ট্রেড ইউনিয়ন আন্দোলন দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে ওয়ার্কাররা ট্রেড ইউনিয়ন জয়েন করছে কেন না, তাদের ইমিডিয়েট কিছু মেটেরিয়াল বেনিফিট হবে, সেটা বোনাস বাড়তে পারে, ওয়েজ বাড়তে পারে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়তে পারে। ইউনিয়ন একটা চার্টার অফ ডিমান্ড দেবে, সেটা মালিক পক্ষ মেনে নিলে লাভ হবে শ্রমিকদের। এইখানে যে শ্রমিকদের লাভ হবে বলছে, প্রত্যেকটা শ্রমিকই কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা শ্রমিকই মনে করছে যে আমার মাইনেটা বাড়বে, আমার বোনাসটা হবে। ফলে এই যে কালচারটা, এটার আমি বিরোধিতা করছি না, অবশ্যই এই ইকোনমিজম থাকতে হবে ট্রেড ইউনিয়নের মধ্যে, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। শ্রমিকরা কেন আসবে? তার আর্থিক দাবি দাওয়াটাকে বুঝে নেওয়ার জন্য তো অবশ্যই আসবে, কিন্তু এই শুধুমাত্র আর্থিক দাবি দাওয়াকে সামনে রেখে যে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হয়েছে,
সেই ট্রেড ইউনিয়ন মুভমেন্ট একটা কালেকটিভ সেলফ ইন্টারেস্ট, এটাকে আমি বলবো যে কালেকটিভ সেলফ ইন্টারেস্ট, মানে অনেকগুলো মানুষ সেলফ ইন্টারেস্টে এক জায়গায় আসছে, এটা অ্যাপিয়ার করছে অ্যাজ ইফ এটা একটা কালেকটিভ অ্যাকশন, কিন্তু আসলে অনেকগুলো সেলফ ইন্টারেস্ট এক জায়গায় এসে যেটা তৈরি করছে সেটাকে আমি বলছি কালেকটিভ সেলফ ইন্টারেস্ট। অর্থাৎ তার সঙ্গে ট্রেড ইউনিয়নের সম্পর্ক কেবলমাত্র মাইনে বাড়া। ওখানে মহিলারা যারা কাজ করছে তাদের ঠিক ঠিক সুযোগ সুবিধাগুলো আছে কিনা, তাদের জন্য অন্তত একটা ঠিক ঠিক বাথরুম আছে কিনা, এটাও আমি মহিলাদের দিক থেকে যে কিছু কিছু দাবি দাওয়া থাকতে পারে সেগুলোও আমি খুব কম দেখেছি ট্রেড ইউনিয়ন মুভমেন্টের মধ্যে এসছে, খুব সাম্প্রতিক কাল ছাড়া দু একজন অন্তত এটা নিয়ে সাউন্ড করেছে, আদারওয়াইজ আসেনি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে প্রমোশন অফ কালেকটিভ সেলফ ইন্টারেস্ট, যার মধ্যে দিয়ে আমার ট্রেড ইউনিয়নটা টিকে থাকবে, যার মধ্যে দিয়ে আমি শ্রমিকদেরকে একটা দাদাগিরি করতে পারবো ট্রেড ইউনিয়ন লিডার হিসেবে, সেইটাই কিন্তু প্রাধান্য পেয়েছে, কালেকটিভিজমটা কিন্তু প্রাধান্য পায়নি। ফলে দেখা যাচ্ছে যে শ্রমিক ফ্যাক্টরিতে একসঙ্গে মজুরির দাবিতে লড়ছে, সেই শ্রমিকেরই কিন্তু বাড়িতে যখন সে ফিরছে তার মধ্যে জাতপাত আছে, সে তার ছেলেমেয়ের বিয়ে দেওয়ার সময় জাতপাত দেখছে, সে সাম্প্রদায়িক সংঘর্ষে কখনো কখনো জড়িয়ে পড়ছে, তার মধ্যে সাম্প্রদায়িকতার বিকাশ হচ্ছে, তার মধ্যে পিতৃতান্ত্রিক মূল্যবোধগুলো তার মধ্যে থেকে যাচ্ছে না। ফলে সে তার মধ্যে পিতৃতান্ত্রিক মূল্যবোধ থাকছে, তার মধ্যে জাতপাতের ভেদ থাকছে, তার মধ্যে ধর্মীয় বিভেদ থাকছে, অথচ ফ্যাক্টরিতে কিন্তু তারা যখন বোনাসের দাবিতে লড়ছে তখন কিন্তু একসঙ্গে লড়ছে। ট্রেড ইউনিয়ন আন্দোলনের এই যে ঘাটতিটা, এই যে খামতিটা, এটা তো শ্রমিকদের মধ্যে কালেকটিভিজম প্রমোট করেনি, এক ধরনের অপরচুনিজম প্রমোট করেছে। তো ন্যাচারালি শ্রমিকদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাওয়ার, তাদের সঙ্গে সেই চর্চাটা করা, তাদেরকে সেই সুযোগটা দেওয়া যেখানে তারা রাজনীতি, সাংস্কৃতিক, ইতিহাস ইত্যাদি নিয়ে চর্চা করবে, তাদের মতন করে তারা নিশ্চয়ই চর্চা করতে পারে এবং সুযোগ দিলে তারা নিশ্চয়ই এটা করতে পারে, সেইটা কিন্তু আমাদের ট্রেড ইউনিয়ন আন্দোলন প্রমোট করেনি। কিন্তু আমি যদি বিবেকানন্দকে দেখি, তিনি বলছেন পারফেকশনটা অলরেডি এক্সিস্ট করে, এটা ম্যানিফেস্টেড হওয়ার দরকার আছে। অর্থাৎ প্রত্যেক মানুষই এসেনশিয়ালি ইন্টেলেকচুয়াল, কেবল সে সেটা জানে না, ফলে সেটা ম্যানিফেস্ট করছে না। তাকে জানিয়ে দেওয়া এবং তাকে তার মধ্যে যে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিটা আছে সেটাকে ম্যানিফেস্ট করতে দেওয়াটাই হচ্ছে আমাদের। বিবেকানন্দ এটা বলেনি এটাই আমার পলিটিক্স, উনি বলেছেন যে প্রত্যেক মানুষই কার্যত বুদ্ধিজীবী, সুতরাং আমরা বলবো যে এইটাই তার পলিটিক্স অফ স্পিরিচুয়ালিটি, যেখানে তিনি রিকগনাইজ করছেন যে প্রত্যেকটা মানুষ বেসিক্যালি ইন্টেলেকচুয়াল অ্যান্ড পারফেক্ট, খালি তারা এটা জানে না। একদম ফ্রেডি এবং বোয়াল যে জায়গা থেকে শুরু করছে সেই জায়গাটাই উনি কিন্তু ধরছেন। তাহলে আমি বলবো, আমার কাছে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে এসে যায় এবং এটা খুব সাহসের সঙ্গে করব, কেউ যদি আমাকে তাতে, আমি চাইবো যে বিরুদ্ধ সমালোচনা হোক, কিন্তু আমি ইচ্ছে করেই এই আমাদের কিছু কিছু যাদেরকে আমরা আধ্যাত্মিক পুরুষ হিসেবে দেখি, তাদের রেফারেন্সটা আমি আনছি, তাদেরকে আমি একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখছি, বিবেকানন্দকে বিশেষ করে, কারণ তাকে খুব খারাপভাবে ব্যবহার করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। সেইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে লোককে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উনি কিন্তু প্রমোট করছেন মানুষের মধ্যে যে অলরেডি এক্সিস্টিং যে ফ্যাকাল্টিটা অলরেডি এক্সিস্ট করে, উনি কিন্তু সেইটার কথা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছেন। ওয়ারএজ আমরা কিন্তু দেখছি যে এইটা কিন্তু আমাদের পলিটিক্সে ট্রেড ইউনিয়ন মুভমেন্টে, শ্রমিক আন্দোলনে এটা কিন্তু কোনোদিন প্রায়োরিটি ছিল না। তো ন্যাচারালি একটা মানুষ যদি ইন্টেলেকচুয়ালি ম্যাচিওর না করে, একটা মানুষের যদি বুদ্ধিচর্চার সুযোগ না থাকে, শিল্প চর্চার সুযোগ না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে গণতন্ত্র থাকতে পারে না। আমার বেশ মনে আছে 91 সালে প্যারিসে বসে একটা এস্তোনিয়ান থিয়েটার গ্রুপের পারফরমেন্স দেখছিলাম। সেইখানেই সেই একই জায়গায় পারফরমেন্স করলো ইস্ট জার্মানি থেকে একটা গ্রুপ।
তখন আমি সত্যি খুব বিরক্ত হয়েছি। আমার মাথায় আমার কন্ডিশনিংটাই এমন ছিল যে পিপল আর স্টুপিড, ফলে এরা বুঝতে পারছে না যে একটা ভালো ব্যবস্থাকে এরা বুঝতে না পেরে সেটাকে ভেঙে দিয়ে পুঁজির কাছে সমর্পণ করলো নিজেদেরকে। এই যে বিষয়টা কিন্তু আমার কাছে ছিল, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমি কিন্তু এস্তোনিয়ান এবং জার্মানির ইস্ট জার্মানির পারফরমেন্সগুলো দেখছিলাম। পরবর্তীকালে যখন আমার খুব সুযোগ হলো এই সমস্ত মধ্য এশিয়া এবং পূর্ব ইউরোপের বিভিন্ন দেশগুলো ঘুরতে গিয়ে, তখন আমি বুঝলাম যে বিষয়টা কিন্তু এত সহজ নয়। আসলে কি সেখানে সোশ্যালিজম ছিল? সেই অর্থে যে এটাকে কি আমি ফল অফ সোশ্যালিজম বলবো? কারণ সত্যিকারের সোশ্যালিজমে মানুষের যে অধিকার থাকে, যে গণতান্ত্রিক অধিকার থাকে, সেটা বিন্দুমাত্র প্রয়োগ, আমি যদি বিন্দুমাত্র বলি হয়তো এটা মনে করবে যে একটা অন্য এক্সট্রিমে যাচ্ছি, তার সঠিক প্রয়োগ কিন্তু আমরা দেখতে পাইনি। একটা ইস্ট জার্মানের স্টুডেন্টকে কেন রাশিয়ানটা শিখতেই হবে বাধ্যতামূলকভাবে? এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাশিয়ান। কারখানাতে শ্রমিকরা গিয়ে বসে আছে, কাজ নেই, কারণ র মেটেরিয়াল নেই। র মেটেরিয়াল কোথায় গেছে? সব রাশিয়ায় চলে গেছে। তা এই ধরনের যে ডমিনেশন, এই ধরনের আর্থিক প্রভুত্ব, ভাষার প্রভুত্ব, তো সাংস্কৃতিক প্রভুত্ব যারা যে দেশগুলো স্বীকার করেছে, স্বাভাবিকভাবেই তারা অন্যভাবে ভেবেছে। আমাকে অনেক পূর্ব ইউরোপের অনেক কমিউনিস্ট লিডাররা বলেছে যে আমরা একটা ডেভেলপড সোশ্যালিজম চাইছিলাম, আমরা কিন্তু চাইনি যে ঠিক পরিণতিটা এই জায়গায় আসুক। কারণ পরিণতিটা এই জায়গায় গেছে, তার কারণ হচ্ছে প্রভুত্বের শিকার হতে হতে সেই মানুষগুলো একটা সময় এই প্রভুত্বকে বর্জন করছে। তাদের মনে হয়েছিল যে এটাও একটা প্রভুত্ব, কাজেই সেখানে গণতন্ত্র কিন্তু ছিল না। ইভেন আমার মতন বহু মানুষ, আমার দাদাদের জেনারেশন বলবো, কাকাদের জেনারেশন বলবো, যাদের থেকে আমরা সোভিয়েত রাশিয়া এবং পূর্ব ইউরোপের কথা শুনতাম ছোটোবেলা থেকে, যে সোসাইটিটাকে আমরা সব পেয়েছি দেশ বলে মানতাম, সেখানেও কিন্তু দেখা গেল যে একটা প্রভুত্বের আমদানি। এবং আমরা যদি দেখি আমাদের দেশে যে পার্টি অফিসে যে সমস্ত ব্যক্তিত্বদের ছবিগুলো ঝোলানো থাকে, তারাও তো এক ধরনের গড, এবং মনে করা হয় যে তারা কোনো সমালোচনার ঊর্ধ্বে, সব রকম সমালোচনার ঊর্ধ্বে, তাদেরকে কিন্তু কোনোভাবে সমালোচনা করা যাবে না। ফলে আমাদের দেশেও কিন্তু আমরা দেখেছি বামপন্থী পার্টির ভিতরে এক ধরনের রিলিজিয়াসিটি কাজ করে। এটাকেও তো আমি এক ধরনের পলিটিক্যাল রিলিজিয়াসিটি বলবো, বা কী বলবো আমি ঠিক টার্মটা আমি পরে একটু কেয়ারফুল হব। কিন্তু এটা তো এক ধরনের রিলিজিয়াসিটি, এক ধরনের ফান্ডামেন্টালিজম, যে তোমার পার্টি যে মনীষীর আদর্শকে, যে রাজনৈতিক ব্যক্তিত্বের আদর্শকে অনুসরণ করছে, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, সে স্ট্যালিন হোক বা লেনিন হোক, তার কোনো সমালোচনা করা যাবে না। আর সে শিবদাস ঘোষ হোক, তার কোনো সমালোচনা করা যাবে না। তো এই যে সমালোচনার ঊর্ধ্বে থাকবেন আমাদের যাদেরকে আমরা অনুসরণ করছি, এটাও তো এক ধরনের, সেইখানে কি করে ডেমোক্রেসিটা থাকবে? ডেমোক্রেসির যে খুব প্রাথমিক জায়গাটাই আমরা ওখানে নড়বড়ে করে দিচ্ছি। এবং আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ বলছেন, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে জেনেছে। তিনি মানে ভগবানকে ভক্তের অধীন, ভক্ত ভগবানের অধীন বলছেন, ভগবানকে ভক্তাধীন বলা হয়েছে। এটা আমাদের আধ্যাত্মিক আইডিওলজিতে, আধ্যাত্মিক দর্শনে বহুবার বহু রকমভাবে এসছে। সেটা প্রয়োজন হলে পরে আস্তে আস্তে নিশ্চয়ই বলবো। কিন্তু ভক্তাধীন, এবং যখন আমি দ্যাট দাও আর্ট বলছি, তখন আর ভক্ত ভগবানের কোনো, তখন সেখানে অদ্বৈত, সেখানে ভক্ত ভগবানের মধ্যে কোনো আলাদা কোনো আইডেন্টিটি নেই। আমি নাসিরুদ্দিনের একটা সুন্দর গল্প বলি, আমি এর পরের এতে আমি বলবো। সেখানে নাসিরুদ্দিনও দেখাচ্ছে যে মুর্শিদ আর তার ভক্তের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এক। তো এই যে এক হয়ে যাচ্ছি, তার মধ্যে একটা
সাম্য, সেই ধারণার মধ্যে একটা সাম্য লুকিয়ে আছে, সাম্যের একটা ধারণা সেখানে লুকিয়ে আছে, গণতন্ত্রের একটা ধারণা সেখানে লুকিয়ে আছে, সেটাকে কিন্তু আমরা কোনোদিন এক্সপ্লোর করিনি। তাহলে গণতন্ত্রকে যদি ঠিক সেভাবে এক্সপ্লোর না করা হলো, তাহলে সেই গণতন্ত্রের সেই ধারণাটা ঠিক কি ভুল, তার সীমাবদ্ধতা কি কি আছে বা স্ট্রেংথ কি আছে, সেটা আমরা ঠিক করে বুঝতেই পারছি না। যেহেতু পৃথিবীতে সেই অর্থে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে, যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, সেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যেহেতু সত্যিকারের গণতন্ত্রকে তুলে ধরা হয়নি, সত্যিকারের গণতান্ত্রিক অভ্যাসকে তুলে ধরা হয়নি, সেখানে যেহেতু আমি একটু মানে গুরুগিরি প্রসঙ্গে একটা ছোট্ট 2 লাইনের কবিতাটা বললাম, কোনো এক সাধকের লেখা, সেখানেও আপনি দেখবেন যে আমাদের এখানে এক ধরনের রাজনৈতিক গুরুগিরি চলেছে। অর্থাৎ তুমি আমার ব্লাইন্ড ফলোয়ার হবে, তবে আমি বড় নেতা। যে নেতার পিছনে যত অন্ধ অনুগামী, সে নেতা তত বড় নেতা, এইটাই কিন্তু আমরা ধরে নিয়েছি। ফলে গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিগতভাবে আমরা কিন্তু গণতন্ত্রকে আমাদের চর্চার মধ্যে, আমাদের যাপনের মধ্যে, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে সেইভাবে তো গুরুত্বই দিইনি। তাহলে আমি বুঝবো কী করে যে গণতন্ত্রের লিমিটেশন কোথায়? তাহলে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যদি আমরা গণতন্ত্রের আমাদের রাজনৈতিক চর্যার মধ্যে, যাপনের মধ্যে যদি সত্যি গণতন্ত্রকে আমরা সেভাবে মর্যাদা দিইনি, তাহলে গণতন্ত্র এই ধারণাটার মধ্যে ঠিক কী আছে সেটা বোঝা কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে। যখন আমরা বলছি যে রাজনৈতিক দলেও কিছু ভগবান থাকে, তারা সমালোচনার ঊর্ধ্বে, তখন পাশাপাশি এটা আমি আবার বলবো যে আমাদের যে মহাকাব্যগুলোতে, রামায়ণ মহাভারতে যারা যে সমস্ত চরিত্রগুলোকে আমরা ভগবান বলে কল্পনা করা হয়েছে, সেই সমস্ত চরিত্রগুলো কিন্তু সমালোচনার মধ্যে থাকেনি। এবং টেক্সটের মধ্যেই আজও আমরা তাদেরকে সমালোচনা করার হাজারটা সুযোগ পাচ্ছি। অর্থাৎ এই যে এপিকগুলো লিখেছিল, তা কিন্তু ম্যানিপুলেটিভ একটা ইন্টারপ্রিটেশন দিতে পারত, তাদের কল্পনাটা অন্যরকম হতে পারত যে আমি ভগবান চরিত্রগুলোকে একদম ক্লিন রাখবো, সমালোচনার মধ্যে রাখবো। তারা কিন্তু সেটা রাখেনি। তার কারণ তারা বুঝেছিলেন হয়তো যে এটা মানুষকে ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, এটা মানুষকে তার স্বাভাবিক গণতান্ত্রিক চাহিদা, গণতন্ত্রের মধ্যে তাকে বড় হতে সাহায্য করবে না, এটা তাকে সোশ্যাল ক্রিটিক বানাবে না, এটা তাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাবে না। ফলে আমাদের ট্র্যাডিশনকে দেখার এইটা একটা খুব ইম্পর্টেন্ট লেন্স, যেটা অনেক সময় আমরা ব্যবহার করি না। সেটা হচ্ছে যে সেখানে যেমন অনেক কিছু আছে যার মধ্যে উগ্র নৈতিকতা আছে, যেগুলো উগ্র নৈতিকতার নামে যা করা হয়েছে সেটা অমানবিক, ঠিক তেমনি আবার তার মধ্যে এমন কিছু জিনিসও আছে যেটা কিন্তু অত্যন্ত মানে সাম্যের ধারণার অনেক কাছাকাছি, তার্কিক, গণতান্ত্রিক এবং ক্রিটিক্যাল থিঙ্কিংকে প্রমোট করে। তো আমাদের কিন্তু আজকে সময় এসেছে যে আমাদের দর্শন, সংস্কৃতি, ঐতিহ্যকে কেবলমাত্র একটা প্রিসক্রাইবড লেন্স থেকে না দেখে মাল্টিপল লেন্স থেকে দেখা খুব দরকার। এবং সেই প্রসঙ্গে আমি ঢুকব এবং তারপর তার সঙ্গে থিয়েটারে কী সম্পর্ক, থিয়েটারের ক্ষেত্রে ঠিক কী ঘটেছে সেই প্রসঙ্গে আমি আস্তে আস্তে আসবো। কিন্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। তার আগে বলছি যে আপনারা, অনুরোধ করছি আপনারা এটা দেখুন এবং মতামত দিন। আমি ঠিক এই মুহূর্তে, যে মুহূর্তে আজকে ক্যামেরার সামনে এই কথাগুলো বলছি, সেটার দায় হচ্ছে একটাই যে আমার দেরি করব না,
তাড়াতাড়ি করে বলতে হবে, যাতে যারা দেখছেন তারা যাতে উৎসাহ না হারান এবং আমাকেও যাতে উৎসাহ দিতে পারেন, আমাদেরকে উপভোগ করতে পারেন, একটা চর্চা আলোচনার জায়গা যাতে করে উঠতে পারে। খুব যেখানে আমরা আর্গুমেন্ট করব এই ভেবে যে আমি জিততে চাইছি না, আর্গুমেন্টটা আমাকে আপনাকে উভয়কেই ঋদ্ধ করবে। কারণ আমরা কেউই সক্রেটিসের মতনই, সক্রেটিসের একটা জায়গায় ভালো লাগে যে আমি কিছু জানি না, এটাই হচ্ছে জানার প্রথম শুরু। তো সেই অর্থে আমি কিছু চাই না। আপনাদের কমেন্ট, আপনাদের মতামত, এটার অপেক্ষায় রইলাম। খুব তাড়াহুড়ো করে বলতে হয়, কারণ খুব খোলামেলা একটা সময় পাই না, তাড়াহুড়ো করে বলতে হচ্ছে। এর পরের এপিসোডগুলোতে আমি অনেক শান্তভাবে এবং একটু অর্গানাইজভাবে বলার চেষ্টা করব। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।